আসসালামু আলাইকুম। তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো সবাই। সাইটোজেনেটিক্স ক্লাসটিতে বিলম্ব হওয়ার জন্য প্রথমেই দুঃখ প্রকাশ করছি। আসলে ব্যক্তিগত প্রয়োজনে এক জায়গায় যেতে হয়েছিল গতকালকে, তো আসার পর থেকেই একটু অসুস্থ হয়ে পড়েছি। ঠান্ডা, নাক দিয়েও ঝরে পানি ঝরতেছে, যার ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও রাতে ক্লাসটা নেওয়া হয় নাই। তো সেই জন্য ভোরে ঘুম থেকে ওঠার পর থেকেই তোমাদের ক্লাস নিয়ে বসলাম। তো আজকে আশা করি একদিনে প্রায় তোমরা 2-3টা ক্লাস পেতে যাচ্ছ। সাইটোজেনেটিক্সের যে 2টা ক্লাস পেন্ডিং আছে এটা সহ, আজকে আবার জেনেটিক্সের শিডিউল আছে, ওই ক্লাসগুলো সহ আশা করি তোমরা আজকে রাতের মাঝে কভার আপ করে ফেলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা কথা না বাড়িয়ে ক্লাসের দিকে চলে যাই। হ্যাঁ, তো আজকের লেকচারের চতুর্থ লেকচার সাইটোজেনেটিক্সের টপিক হচ্ছে ট্রান্সলোকেশন। তো ট্রান্সলোকেশন আমাদের সাইটোজেনেটিক্সে যে টপিকগুলো আছে এই সবগুলো টপিকের মাঝে যদি তোমার জটিলতার ভিত্তিতে তুমি আইডেন্টিফাই করো, তো সবচেয়ে জটিল টপিক হচ্ছে ট্রান্সলোকেশন। তো আমরা চেষ্টা করব, যেহেতু আমাদের সময় কম, একই সাথে আমাদের মানে তেমন জ্ঞান গর্ভ আলোচনারও প্রয়োজন নাই যে একদম কোর টপিকে আমরা সাইটোজেনেটিক্স বুঝতে যাচ্ছি, বা কিভাবে এই সাইটোজেনেটিক্যাল চেঞ্জেস গুলা বাস্তবিক ক্ষেত্রে তারপরে অ্যাপ্লাই হয় সেগুলো আমরা বুঝতে যাচ্ছি। ব্যাপারটা এরকম না, আমাদের এক্সামে ভালো করতে হবে। তো সেই ফেনোমেননটাকে আমরা টার্গেট করে এক্সামের জন্য যতটুকু প্রয়োজন সেই আঙ্গিকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। এখন আমাদের প্রো হওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তো আমরা এই ট্রান্সলোকেশনের জন্য এক্সাম সাপেক্ষে যা যা প্রয়োজনীয় তার একটা লিস্ট এখানে অ্যাড করে দিয়েছি। তার জন্য আমরা প্রথমত দেখব রবার্টসনীয় ট্রান্সলোকেশনটা আসলে কি। ট্রান্সলোকেশনের যে মূল শ্রেণীবিন্যাসটা, এটা 23 সালে চলে এসেছে তোমাদের গত বছরে, তাহলে এটা আমাদের পড়তে হচ্ছে না। যে মূল যে শ্রেণীবিন্যাসটা আমরা দেখবো শুধু রবার্টসনীয় ট্রান্সলোকেশনটা শ্রেণীবিন্যাস থেকে। তারপরে আমাদের দেখতে হবে ক্রসিং ওভার এবং ট্রান্সলোকেশনের পার্থক্য। এরপর দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা এই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন হেটারোজাইগোটের মিওসিস 1-এ ক্রোমোজোমের বিভিন্ন ওরিয়েন্টেশন এবং কনফিগারেশন বর্ণনা করো। আমরা এই কোশ্চেনটা না একটু চালাকি করে পড়বো। চালাকি বলতে এটার সাথে সম্পৃক্ত কাছাকাছি আরো 2টা কোয়েশ্চেন আছে, একদমই যে এটার মতো তা না। অর্থাৎ তুমি দেখবা যে গাইডে প্রত্যেকটা কোয়েশ্চেনকে বা তোমাদের সহায়ক বইগুলোতে প্রত্যেকটা কোয়েশ্চেনকে আলাদা আলাদা করে উত্তর দিছে, কারণ তারা না ঠিক ধরতে পারে নাই যে 2টা কোয়েশ্চেন বা 3টা কোয়েশ্চেনকে একসাথে কই মেলানো যায়। আমরা চালাকিটা করে কেমনে পড়বো, আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনে প্যাটার্নে কিছু কিছু চেঞ্জ করব উত্তরে করে, আমরা এই 3টা কোয়েশ্চেনে এক উত্তরের মাধ্যমে দিয়ে ফেলার চেষ্টা করব। ফলে তোমার পরীক্ষাতে হবে কি, তুমি একটা উত্তর শিখার মাধ্যমে 3টা কোয়েশ্চেনের অ্যান্সার করে ফেলতে পারবে, এবং 3টাই কিন্তু বড় কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে একটু এখানে কৌশল অবলম্বন করব। তাহলে এই 3টা কোয়েশ্চেন কি কি, একটা তো আমরা দেখলামই। দ্বিতীয়ত, যে ট্রান্সলোকেশন হেটারোজাইগোটের জাইগোটিন এবং প্যাকাইটিন পর্যায়ে মিওটিক বিহেভিয়ার সচিত্র বর্ণনা করো। এটার এটা সেম ভাবে আমরা পড়ে ফেলবো। আর ট্রান্সলোকেশন হেটারোজাইগোটের ক্ষেত্রে 50% গ্যামেট বন্ধা হয় কেন, এটার উত্তরটা আমরা এখান থেকে নিয়ে ফেলার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা এই 3টা কোয়েশ্চেন একসাথে পড়বো। সরি, এক মিনিট, সরি। তো আমরা পরবর্তী যে কোয়েশ্চেনটা সেখানে দেখবো হচ্ছে ট্রান্সলোকেশন সংশ্লিষ্ট ক্রোমোজোমের সংখ্যা কিভাবে শনাক্ত করা যায়। ঠিক আছে, আর পরে একটা কোয়েশ্চেন, এটা বোর্ডে কখনো আসে নাই, বাট এবার এক্সামের জন্য আমার মনে হচ্ছে যে টিকাতে আসতে পারে, সেটা হচ্ছে রেনার কমপ্লেক্স কি। রেনার কমপ্লেক্সটা সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা করব। আর লাস্টলি প্রজাতির বিবর্তনে ট্রান্সলোকেশনের ভূমিকা বা গুরুত্ব সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এই হচ্ছে আজকে আমাদের পাঠ্যসূচি। তো কথা না বাড়িয়ে আমরা পড়ায় অগ্রসর হই। প্রথম কথা, রবার্টসনীয় ট্রান্সলোকেশনটা আসলে কি। তো এটা সম্পর্কে কিন্তু আমরা যখন প্রথম ক্লাসে একদম ক্রোমোজোমীয় অপেরণ বা অ্যাভারশন পড়ছিলাম, সেখানে আমি একটু তোমাদের আইডিয়া দিয়েছিলাম। তো এটা আসলে কি বলা হচ্ছে, যে এটা একটা বিশেষ রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। এখন তাহলে আগে জানতে হবে রেসিপ্রোকাল ট্রান্সলোকেশনটা কি। রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন হচ্ছে সেটা যে ক্ষেত্রে যে তোমার ওই নন হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মাঝখানে পারস্পরিক অংশের বিনিময় হয়, একজনের অংশ একজন নেয়, আরেকজনের অংশ আরেকজনকে দেয়। যেমন আমি একটু এক্সাম্পল দেই। ধরো সাপোজ এখানে আমাদের এটা একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমটার ধরো নাম্বারিং হচ্ছে 1, 2, 3, 4, 5, 6,
আলহামদুলিল্লাহ 7 সরি। তো আমাদের এটা হচ্ছে একটা ক্রোমোজোম সাপোজ, আর তার সাথে আরেকটা ক্রোমোজোম ধরো নিচে আছে। এই ক্রোমোজোমটার নাম্বারিং ধরো 8, 9, 10, 11, 12, 13, 14। ওকে, তো এই যে আমাদের দুইটা ক্রোমোজোম আছে, এই দুইটা ক্রোমোজোমের ক্ষেত্রে একজনের সাথে আরেকজনের জিনের কিন্তু কোনো মিল নাই। এরা হচ্ছে নন হোমোলোগাস ক্রোমোজোম। এখন এদের মধ্যে পারস্পরিক অংশের বিনিময় ঘটলো। এই 8, 9, 10টা চলে গেল এই 1, 2, 3 জায়গায়, ধরো 8, 9, 10, আর 1, 2, 3টা চলে আসলো এদের জায়গায় 1, 2, 3। তাহলে দুইটা নন হোমোলোগাস ক্রোমোজোম যাদের মাঝে কোনো মিল ছিল না জিনের, এরকম দুইটা ক্রোমোজোম পারস্পরিকভাবে অংশের বিনিময় করলো, এটাকে বলা হচ্ছে ট্রান্সলোকেশন, রিসিপ্রোকাল ট্রান্সলোকেশন। তো এই রিসিপ্রোকাল ট্রান্সলোকেশনের আরেকটা বিশেষ ধরন হচ্ছে আমাদের রবার্টসনীয় ট্রান্সলোকেশন। কেন এই নামটা দেওয়া হয়েছে? বিজ্ঞানী রবার্টসন 1917 সালে প্রক্রিয়াটা সর্বপ্রথম বর্ণনা করেন। তো তিনি বলেন যে প্রক্রিয়ায় দুইটি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের মধ্যে অংশ বিনিময় ঘটে এবং দুইটা অসমান মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের সৃষ্টি হয়, তাকে আমরা বলি রবার্টসনীয় ট্রান্সলোকেশন। অথবা এর বিপরীত প্রক্রিয়াটা ঘটে, দুইটা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম এরা একসাথে হয়ে দুইটা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম সৃষ্টি করে, একসাথে বলতে পারে পারস্পরিক অংশের বিনিময়ের মাধ্যমে, ওইটাও কিন্তু রবার্টসনীয় ট্রান্সলোকেশন। তাহলে অ্যাক্রো থেকে মেটা অথবা মেটা থেকে অ্যাক্রো, এই প্রসেসটাকে বলা হচ্ছে রবার্টসনীয় ট্রান্সলোকেশন। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম কারা? জের মতো দেখতে, ঠিক আছে? অর্থাৎ একটা অংশ থাকবে তাদের ছোট, একটা অংশ থাকবে তাদের বড়, আর সেন্ট্রোমিয়ার মাঝখানে থাকবে, ছোট আর বড় অংশটার মাঝখানে। এটাকে বলা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। মেটাসেন্ট্রিক কারা? যাদের সেন্ট্রোমিয়ারটা মাঝামাঝি অবস্থান করে, মাঝামাঝি অবস্থান করে, দেখতে কিসের মতো দেখা যায়? ভির মতো দেখা যায়। তো এগুলো আমরা জানি। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমটা তাদের সেন্ট্রোমিয়ারটা প্রান্তের কাছাকাছি অবস্থান করে, যার ফলে একদিকে ছোট, একদিকে খাটো, একদিকে লম্বা ক্রোমাটিন অবস্থান করে। আর মেটাসেন্ট্রিকটার মাঝামাঝিতে আমাদের সেন্ট্রোমিয়ারটা অবস্থান করে, ভির মতো আকৃতি দেখা যায়। তো এরকম অ্যাক্রো থেকে মেটা অথবা মেটা থেকে অ্যাক্রো, যে বিপরীত প্রক্রিয়া হোক না কেন, যদি এটা হয় তাহলে সেই ট্রান্সলোকেশনটাকে রবার্টসনীয় ট্রান্সলোকেশন বলা হয়। এটা দুই প্রকার। তাহলে একটাকে আমরা বলতেছি ফিউশন, একটাকে বলতেছি ডিসোসিয়েশন। ফিউশন কোনটা? তাহলে যে অ্যাক্রো থেকে দুইটা মেটা সৃষ্টি হবে, আর যদি মেটা থেকে উল্টা ক্রমে অ্যাক্রো সৃষ্টি হয় তাহলে সেটাকে বলতে হবে ডিসোসিয়েশন। ঠিক আছে? সেন্ট্রিক ফিউশন, ডিসোসিয়েশন একটু আমরা দেখি এখানে এক্সাম্পলটা লক্ষ্য করো। বাম দিকে লক্ষ্য করো, দুইটা ক্রোমোজোম আছে, দুইটা অ্যাক্রোসেন্ট্রিক, একটা এ একটা বি। একটাকে আমরা ব্ল্যাক কালার দিয়ে সূচিত করছি, একটাকে হোয়াইট কালার দিয়ে। তো এখন এই দুইটার মাঝে ট্রান্সলোকেশন ঘটলো, ঘটার ফলে দেখো তাদের অংশের বিনিময় ঘটলো। এই যে বাহু দুইটাতে অংশের বিনিময় ঘটছে, দেখো এর যে এই বাহুটা ছিল, এই যে এই ছোট বাহুটা ছিল, এই ছোট বাহুটার একটু অংশ ভেঙে গেছে, ভেঙে গিয়ে এখানে এসে কালোটার সৃষ্টি হয়েছে, কালোটা এসে যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার ফলে এই যে একটা বড় ক্রোমোজোমের সৃষ্টি হয়েছে। ঠিক আছে? দেখো এই যে একটু এদিকে সাদাটা আছে আর বাকি সবটাই কিন্তু কালোটা, তাহলে একটা বড় ক্রোমোজোম সৃষ্টি হলো এবং এটা মেটাসেন্ট্রিক। আবার এই বীর যে ভাঙা অংশটা ছিল, এটা এর এই বাকি অংশটার সাথে এসে যুক্ত হয়েছে, ছোট্ট যে ভাঙা অংশটা ছিল সেটা এর এই বাকি অংশটার সাথে যুক্ত হয়েছে। আরেকটা এর তো এই বড়টা চলে গেছিল, তাহলে এতটুকু পরে রয়ে গেছিল, যে এতটুকু এটার সাথে এসে ওই এটার ছোট্ট ভাঙা অংশটা এসে যুক্ত হয়ে, এই এতটুকু অংশ যুক্ত হয়ে এসে আরেকটা ক্রোমোজোম সৃষ্টি করছে। তাহলে আমরা দুইটা অসমান মেটাসেন্ট্রিক ক্রোমোজোম পাইতেছি, আর ছিল দুইটা সমান অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। দুইটা সমান অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম থেকে দুইটা অসমান মেটাসেন্ট্রিক ক্রোমোজোম সৃষ্টি হলো। এটা হচ্ছে সেন্ট্রিক ফিউশন অফ রবার্টসনীয় ট্রান্সলোকেশন। যদি উল্টা কাজটা ঘটে, যে এই দুইটার সংযুক্তির মাধ্যমে আবারও অ্যাক্রো দুইটা সৃষ্টি হয়, তাহলে সেটা হয়তো রবার্টসনীয় ট্রান্সলোকেশনের সেন্ট্রিক ডিসোসিয়েশন। ঠিক আছে? আমার সাথে কথা বলতে আমার একটু সমস্যা হচ্ছে, ঠান্ডা অতিরিক্ত লাগছে তো। আচ্ছা যাক, তাহলে আমরা বলতেছি এই রবার্টসনীয় ট্রান্সলোকেশনটা উদ্ভিদ এবং মানুষ সহ প্রাণীতে দেখা যায়, ক্যারিওটাইপের বিবর্তনে এটা ভূমিকা রাখে। ওকে, তো রবার্টসনীয় ট্রান্সলোকেশন কিন্তু আলোচনা শেষ। তারপর আমাদের দেখতে হবে ক্রসিং ওভার এবং ট্রান্সলোকেশনের মধ্যকার পার্থক্য।
তাহলে ক্রসিং ওভারের সঙ্গে আমরা জানি যে হোমোলোগাস ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে, এবং অবশ্যই হোমোলোগাস ক্রোমোজোম হইতে হবে। আর যদি নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যে কোনো অংশের বিনিময় হয় সেটা আমরা যে মাত্র দেখলাম ট্রান্সলোকেশন। তাহলে ক্রসিং ওভারে হোমোলোগাস ক্রোমোজোম লাগবে, ট্রান্সলোকেশনে নন হোমোলোগাস ক্রোমোজোম লাগবে। আচ্ছা, যদি লিঙ্কড জিন থাকে ক্রসিং ওভারে, তাহলে তাদের ক্ষেত্রে কি ঘটে যে ক্রসিং ওভার হয়ে যাওয়ার পরে তাদের সেপারেশন, পৃথকীকরণ ঘটাতে পারে ক্রসিং ওভার, কিন্তু ট্রান্সলোকেশন কিন্তু এটা পারে না। লিঙ্ক বা সংযুক্ত জিনের ক্ষেত্রে সংখ্যা অবস্থান ট্রান্সলোকেশন পরিবর্তন করতে পারে না। ক্রসিং ওভারের ফ্রিকোয়েন্সি কখনোই 50% অতিক্রম করে না। আর ট্রান্সলোকেশনের গ্যামেটের যে গ্যামেটগুলো সৃষ্টি হয় তার 50% অনুর্বর হয়, 50% উর্বর হয়। এটা আমরা দেখবো সামনে, হ্যাঁ, বিস্তারিত দেখবো যে কিভাবে 50% বন্ধা হচ্ছে আর কিভাবে 50% উর্বর হচ্ছে, এটা আমরা দেখবো। আচ্ছা, আর হচ্ছে যে ক্রসিং ওভারের ক্ষেত্রে নতুন নতুন জিনের সন্নিবেশ ঘটায় ভেরিয়েবিলিটি বৃদ্ধি পায়, আর ট্রান্সলোকেশনে ভেরিয়েবিলিটি হ্রাস পায়, বৃদ্ধি পায় না। ঠিক আছে, আরেকটা পার্থক্য বলা হচ্ছে, সেটা কি যে ক্রসিং ওভারের ক্ষেত্রে টেস্ট ক্রসে বংশধরে প্রজনক এবং রিকম্বিনেন্ট টাইপের সমান সংখ্যক সুযোগ প্রদান করে। যখন টেস্ট ক্রস করা হয় তখন প্রজনক এবং রিকম্বিনেন্ট টাইপ, অর্থাৎ একটা হচ্ছে প্যারেন্টাল টাইপ আর একটা রিকম্বিনেন্ট টাইপ, দুইটারই সমান সংখ্যক সুযোগ প্রদান করে। বাট এটা ওই যে ইয়াটার মতো আর কি, লিঙ্কড জিনের ক্ষেত্রে যেহেতু লিঙ্কড জিন পৃথক হইতেছে তাই প্রজনক রিকম্বিনেন্ট দুই টাইপই থাকবে। আর ট্রান্সলোকেশনের ক্ষেত্রে বলা হচ্ছে টেস্ট ক্রস বংশধরে প্রজনক রিকম্বিনেন্ট টাইপের সমান সংখ্যক সুযোগ থাকে না, যেহেতু সেক্ষেত্রে তোমার লিঙ্কড জিনগুলো পৃথক হইতেছে না, তাহলে সেক্ষেত্রে রিকম্বিনেন্ট খুব কম তৈরি হবে, প্যারেন্টাল বৈশিষ্ট্যগুলো বেশি বজায় থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে বলা হচ্ছে টেস্ট ক্রসের ক্ষেত্রে বংশধরে প্রজনক রিকম্বিনেন্ট টাইপের সমান সংখ্যক সুযোগ প্রদান করে না। তো এই পার্থক্যগুলো তোমরা দিবা যদি এই ক্রসিং ওভার এবং ট্রান্সলোকেশনের পার্থক্য পরীক্ষাতে আসে। এবার আমরা ওই যে আমাদের মেইন কোশ্চেনটাতে চলে যাচ্ছি, যেটা হচ্ছে এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয়, রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন হেটারোজাইগোটের মিওসিস 1 এই ক্রোমোজোমের বিভিন্ন ওরিয়েন্টেশন এবং কনফিগারেশন বর্ণনা করো। ওকে, তো আমরা চলো পড়াতে চলে যাই। তো আমরা এই কোশ্চেনটাকে তিনটা পার্টে ভাগ করব। মিওসিস 1 এ রেসিপ্রোকাল ট্রান্সলোকেশনের সাথে বিজড়িত যে অংশগুলো সেগুলোকে আমরা তিনটা পার্টে ভাগ করব। একটা হচ্ছে জাইগোটিন এবং প্যাকাইটিন পর্যায়, উপপর্যায়, একটা হচ্ছে মেটাফেজ পর্যায়, একটা হচ্ছে টেলোফেজ 2 পর্যায়ে। যদিও টেলোফেজ 2টা আসলে মিওসিস 1 এ পড়ে না, বাট ওই যে আমরা বলছিলাম যে তিনটা কোশ্চেন একসাথে শিখে ফেলতেছি, সেই সাথে আমরা টেলোফেজ 2টাও এখানে দেখায় দিব, এবং আমি তোমাদের বলবো যে কোন কোশ্চেনটা আসলে কোন পর্যন্ত লিখবা। ঠিক আছে, প্রথম কোশ্চেনে যে সবটা লিখতে হবে এরকম না, দ্বিতীয় কোশ্চেনে যে সবটা লিখতে হবে এরকম না। ঠিক আছে, তো কখন কোনটা কোন পর্যন্ত লিখবেন আমি বলে দিব, বাট পড়বো আমরা একসাথে। ওকে, তাহলে আমরা কোশ্চেনটাকে একটু বোঝার চেষ্টা করি। বলছে রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন ঘটলে এর যে হেটারোজাইগোটটা সৃষ্টি হবে মিওসিস 1 এর বিভিন্ন অবস্থায় তার ওরিয়েন্টেশন এবং কনফিগারেশন দেখার জন্য, মানে তাদের দেখতে কেমন দেখা যাবে এই জিনিসটা তোমার এখানে বিবরণটা দেখাইতে বলছে। বুঝছি? তো আমরা একদম শুরুর যে স্টেপটা, জাইগোটিন প্যাকাইটিন, এখানে কি ঘটে আমরা জানি, জাইগোটিনে সিনেপসিস ঘটে, প্যাকাইটিনে ক্রসিং ওভার ঘটে। ঠিক আছে, এই দুটো ব্র্যাকেট আমি লিখে দিলাম। তো এখন চলো আমরা পড়াতে চলে যাই। বলবো আমরা ট্রান্সলোকেশন হেটারোজাইগোটে ট্রান্সলোকেটেড অংশে হোমোলোগাস জিন থাকে না। কথাটা বোঝার চেষ্টা করো। ট্রান্সলোকেশন হেটারোজাইগোটে ট্রান্সলোকেটেড অংশে হোমোলোগাস জিন থাকে না। কেমনে? এই যে একটু আমরা দেখলাম, একটু আগে আমরা এখানে একটা এক্সাম্পল দেখলাম, দেখো তো এটা কি ট্রান্সলোকেটেড একটা জিন না? কারণ এটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এটা ট্রান্সলোকেটেড একটা জিন, তাহলে এই অংশটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা বলো তো, তাহলে এতে কি এই ট্রান্সলোকেটেড যে জিনটা আছে এতে কি তার সবগুলো জিন বিদ্যমান আছে? নাই, 1 2 3 হারায় গেছে। এটা যে ট্রান্সলোকেটেড জিনটা তাতে কি তার 8 9 10 আছে? নাই, হারায় গেছে। তাহলে ট্রান্সলোকেটেড হেটারোজাইগোটের যে আমাদের ক্রোমোজোমগুলো সৃষ্টি হয় তাদের মাঝে তাদের যে হোমোজিন অর্থাৎ নিজস্ব যে জিনগুলো এগুলো আর থাকে না, হারায় যায়। ঠিক আছে, আমরা বলতেছি যে ট্রান্সলোকেটেড অংশে হোমোলোগাস জিন থাকে না। এই কারণে জাইগোটিন উপপর্যায়ে 2 জোড়া ট্রান্সলোকেশন হেটারোজাইগোট একসাথে সিনেপসিস করে যাতে প্রতিটি হোমোলগ জিন পাশাপাশি অবস্থান করতে পারে। তোমাদের আমি বলছিলাম যে যতই হারায় যাক বা যত কিছুই হোক, গত মনে হয় সাইটোজেনেটিক্স এর আগের ক্লাসে, যা কিছুই হোক না কেন সবসময় ক্রোমোজোম গুলা যায় যে নিজেদের মতো হোমোলোগাস প্রকৃতিতে থাকার জন্য, মানে পাশাপাশি হইলেও থাকার জন্য। ওই যে তখন লুপ সৃষ্টি হয়েছিল, মনে আছে তোমাদের, যে পাশাপাশি থাকার জন্য লুপ তৈরি হয়। আমরা মনে হয় সাইটোজেনেটিক্স এর ইনভার্সন ক্লাসে এটা পড়াইছিলাম। তারা থাকে না যদিও, তারপরেও পাশাপাশি থাকার জন্য তাদের মাঝে লুপ তৈরি হয় বা অন্যান্য ঘটনা ঘটে। ধরো এগুলো নাই এখানে, এই 8 9 10 তার নিয়ে গেছে, 1 2 3 টা নিয়ে গেছে, তারপরেও তারা এরকম ভাবে পাশাপাশি অন্তত হইলেও থাকবে যেন কিনা তারা এই 1 2 3 টা তার সহ অবস্থানে অনুভব করতে পারে। অনেকটা এরকম আর কি, বুঝতে পারছি? তো এই কথাটা এখানে বলা হয়েছে যে তোমার
এই কারণে জাইগোটিন উপপর্যায়ে দুই জোড়া ট্রান্সলোকেশনের হেটারোজাইগোস তখন তারা কি করে সিনেপসিস প্রক্রিয়াতে অংশগ্রহণ করে এবং তখন সিনেপসিস প্রক্রিয়াতে অংশগ্রহণ করলে হয় কি তারা তখন পাশাপাশি অবস্থান করতে পারে। ভাই এখনো পর্যন্ত আমি জানি যে তোমার এইগুলো মাথার কিছুটা উপর দিয়ে যাচ্ছে, কারণ আমরা তো উদাহরণ দেখতেছি না। তো চলো আমরা একটা এক্সাম্পল সাথে সাথে দেখার চেষ্টা করি এবং এটাই তোমরা পরীক্ষার চিত্রে দিবা। তো ধরো এই এ বি সি একটা জিন যুক্ত ক্রোমোজোম, এ বি সি একটা জিন যুক্ত ক্রোমোজোম, আর এই তোমার কি বলা হচ্ছে সিইডি আরেকটা জিনযুক্ত ক্রোমোজোম, এ বি এফ আরেকটা ক্রোমোজোম, ডিইএফ আরেকটা ক্রোমোজোম। তো এদের প্রত্যেকটাতে ট্রান্সলোকেশন ঘটছে। কি ঘটছে? ট্রান্সলোকেশন ঘটছে। তো ঘটার ফলে এদের কোনো না কোনো একটা জিন হারায় গেছে। ঠিক আছে, যেমন দেখো এ বির জায়গায় এখানে সি থাকার কথা ছিল, না থেকে এফ চলে আসছে। ঠিক আছে, তারপরে ধরো এই সি এর পরে এফ থাকার কথা ছিল, না থেকে এখানে ডি চলে আসছে। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা দেখতেছি যে একটা একটা করে জিন হারায় গেছে, কিন্তু তারা চায় প্রত্যেকে যে তাদের জিনটা সহ অবস্থানে থাকুক। তখন তারাই দেখো 4টা ক্রোমোজোম মিলে এমন একটা অবস্থান তৈরি করছে যে চাই কারো কিছু থাকুক না থাকুক প্রত্যেকেই প্রত্যেককে অনুভব করতে পারতেছে। দেখো এই যে এর সাথে এখানে এ উপস্থিত, এ বির সাথে এখানে বি উপস্থিত, এ সির সাথে এখানে সি উপস্থিত, ইর সাথে এখানে ই উপস্থিত, ডির সাথে ডি উপস্থিত, এফ সাথে এফ উপস্থিত। তারপরে প্রত্যেকেই প্রত্যেকটা ফিল করতে পারতেছে। বুঝতে পারছো? এমন একটা অবস্থা আর কি। তারা তখন এই যে ঘটনাটা ঘটলো এটাকে আমরা বলতেছি সিনেপসিস। এই ঘটনাটাকে কি বলা হয়? সিনেপসিস। যে প্রত্যেকে তাদের সহ অবস্থানে থাকার জন্য একটা নিজেদের আকৃতি পরিবর্তন করা বা বিন্যাস পরিবর্তন করা, এটাকে বলা হয় সিনেপসিস। তাহলে এই সিনেপসিসটা কখনো লুপ সৃষ্টির মাধ্যমে হতে পারে, কখনো এই যে এইরকম মাত্র আমরা যে অবস্থাটা দেখলাম এরকম ভাবে হতে পারে। তো এই মাত্র যে আমরা অবস্থাটা দেখলাম এই অবস্থাটা প্লাস চিহ্নের মতো সৃষ্টি হয়েছে না? 4টা ক্রোমোজোম মিলে একটা প্লাস আকৃতি সৃষ্টি করছে যাতে করে জিনজোড়া পাশাপাশি অবস্থান করতে পারে। তো এই যে প্লাস সৃষ্টি, প্লাসের মতো একটা আকৃতি ধারণ করলো, এই আকৃতিটাকে বলা হয় কোয়াড্রিভ্যালেন্ট আকৃতি বা বলা হয় মাল্টিভ্যালেন্ট আকৃতি বা বলা হয় ইন্টারচেঞ্জ কমপ্লেক্স। একটারই 3টা নাম: কোয়াড্রিভ্যালেন্ট, মাল্টিভ্যালেন্ট, ইন্টারচেঞ্জ কমপ্লেক্স বা আইসি সংক্ষেপে বলা হয় ইন্টারচেঞ্জ কমপ্লেক্স। ওকে, তো আমরা মনে রাখবো যে রিসিপ্রোকাল ট্রান্সলোকেশনের প্রতি ক্ষেত্রেই মিওসিস এর যখন জাইগোটিন পর্যায়ে আসবে তখন সিনেপসিসে এরকম প্লাস আকৃতি সৃষ্টি করবে, আর এটাকে আমরা বলবো ইন্টারচেঞ্জ কমপ্লেক্স বা আইসি। তো একটু কথা আছে, যদি ক্রোমোজোম গুলো অ্যাক্রোসেন্ট্রিক হয়, অর্থাৎ সেন্ট্রোমিয়ারটা প্রান্তের কাছাকাছি অবস্থান করে, আর ট্রান্সলোকেটেড অংশটা খুবই ছোট হয়, তাহলে কিন্তু প্লাসটা অনেক সময় দেখতে টির মতো হয়ে যায়, উপরের মাথাটা থাকে না, তখন দেখতে অনেকটা টির মতো দেখা যায় যদি উপরেরটা ছোট হয় আর কি। ওকে, তো সবসময় যে প্লাস এরকম না, টির মতো দেখা যাইতে পারে। আচ্ছা, তো এটা গেল কোথাকার কথা? জাইগোটিনের আলাপ। তারপরে প্যাকাইটিনে কি হবে? প্যাকাইটিনে ক্রসিং ওভার ঘটবে। প্যাকাইটিন উপপর্যায়ে এই যে আইসিটা বা ইন্টারচেঞ্জ কমপ্লেক্সটা তৈরি হইলো, তার মাঝখানে ক্রসিং ওভার ঘটবে। প্রত্যেক বাহুতে হইতে পারে, এক বাহুতে হইতে পারে, 2 বাহুতে হইতে পারে, 3 বাহুতে হইতে পারে, ক্রসিং ওভার ঘটে। ঠিক আছে, তো ক্রসিং ওভারটা আমরা একটু দেখি। এই যে দেখো ভিতরের এইখানে ক্রসিং ওভার হইতেছে, এইখানে ক্রসিং ওভার হইতেছে, এখানেও ক্রসিং ওভার হইতেছে, এখানেও ক্রসিং ওভার হইতেছে। তো এখানে 4 বাহুতেই আমরা দেখাইছি। সবসময় যে 4 বাহুতে ক্রসিং ওভার হবে এরকম না, কখনো 1 বাহুতেও নাও হইতে পারে, কখনো 2 বাহুতে, 3 বাহুতে হইতে পারে। ঠিক আছে, তো প্যাকাইটিন উপপর্যায়ে সহজ কথায় ক্রসিং ওভার ঘটবে। তো এই দুইটা বিবরণী কিন্তু এই পর্যন্ত দিবা, জাইগোটিন এবং প্যাকাইটিন। ঠিক আছে, তারপর একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে কোন কোন জীবে আইসি গঠনে অনেকগুলো ট্রান্সলোকেটেড ক্রোমোজোম একসাথে অংশগ্রহণ করে। ঠিক আছে, যেমন রিও ডিসকালার একটা উদ্ভিদ আছে, তো এই উদ্ভিদটা আমি দেখাই তোমাদের। এর মাঝে 12টা ক্রোমোজোম একসাথে আইসি গঠন করে, 12টা ক্রোমোজোম। ঠিক আছে, দেখছো এটা দেখছো আশপাশে কখনো? বিভিন্ন অফিস টফিসে সাজায় রাখে। হ্যাঁ, এই যে অনেকটা দেখতে এরকম। এই ঠিক আছে, তো এইটার ক্ষেত্রে কি বলা হচ্ছে যে এর 12টা ক্রোমোজোম একসাথে আইসি গঠন করে। আমরা তো মাত্র 4টা দেখলাম যে প্লাস সৃষ্টি করে আইসি গঠন করছে, এর ক্ষেত্রে 12টা ক্রোমোজোম একসাথে হয়ে আইসি সৃষ্টি করতে পারে। তো এই পর্যন্ত বিবরণটা হচ্ছে তাহলে আমাদের জাইগোটিনে সিনেপসিস ঘটে সহজ কথা, প্যাকাইটিনে ক্রসিং ওভার ঘটে। সিনেপসিসটা ঘটার কালে তারা প্লাস আকৃতি ধারণ করে, যেটাকে কোয়াড্রিভ্যালেন্ট বা মাল্টিভ্যালেন্ট বা ইন্টারচেঞ্জ কমপ্লেক্স বলে, আর প্যাকাইটিনে এসে তাদের মাঝে ক্রসিং ওভার ঘটে। এই পর্যন্ত আলোচনা কিন্তু এখানে শেষ। এবং যদি আমাদের এই যে সিলেক্টেড কোয়েশ্চেনের সেকেন্ড কোয়েশ্চেনটা আসে যে ট্রান্সলোকেশন হেটারোজাইগোটের জাইগোটিন প্যাকাইটিন পর্যায়ে মিওসিসের বিহেভিয়ার বা মিওটিক বিহেভিয়ার দেখাও, তাহলে কিন্তু আর বিবরণ দেওয়ার দরকার নেই, তুমি এই পর্যন্তই দিয়ে ক্ষান্ত, এই পর্যন্তই সমাপ্ত। তাহলে তখন কি করবা? এই পর্যন্ত দিয়ে তুমি এই দুইটা চিত্র দেখাইবা, জাইগোটিনের একটা চিত্র, প্যাকাইটিনের একটা চিত্র, আলাপ শেষ। বুঝতে পারছি? তাহলে সেকেন্ড কোয়েশ্চেন কিন্তু আমাদের অলরেডি ফুলফিলি শিখা হয়ে গেছে, বাট প্রথমটা কিন্তু এখনো শেষ হয়নি, কারণ মিওসিস এক তো আর জাইগোটিন প্যাকাইটিন দিয়ে শেষ হয়ে যাবে না, তার আরো কয়েকটা ধাপ আছে। তাহলে আমরা আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করি। এবার মেটাফেসের দিকে চলে যাবো আমরা। মেটাফেস
মেটাফেজে কি ঘটে, ওরিয়েন্টেশন ঘটে এবং আপেক্ষিক অবস্থানগুলো তাদের চেঞ্জ হয়। তাহলে একটু আমরা দেখার চেষ্টা করি যে কোষের মেরুদ্বয়ের সাপেক্ষে, কোষের তো দুইটা মেরু থাকে তাই না, একটা মেরু হচ্ছে উত্তর মেরু, একটা হচ্ছে দক্ষিণ মেরু। তো কোষের যে দুইটা মেরু আছে, এই দুইটা মেরুতে, মেরু দুইটার সাপেক্ষে মেটাফেজ একে আইসির সেন্ট্রোমিয়ার গুলোর অবস্থান বিন্যাসকে দিকস্থিতি বা ওরিয়েন্টেশন বলে। ঠিক আছে, সংজ্ঞাতে আসতে পারে যে ওরিয়েন্টেশন বা দিকস্থিতি কাকে বলে। আমরা বলবো কোষের মেরু দুইটার সাপেক্ষে মেটাফেজ এক পর্যায়ে আইসির যে সেন্ট্রোমিয়ার গুলো, আইসি মানে যে ইন্টারসেন্স কমপ্লেক্স তৈরি হলো, এর সেন্ট্রোমিয়ার গুলো কোন দিকে কে অবস্থান করবে তার যে দিক স্থিতিটা, এটা কি বলা হচ্ছে ওরিয়েন্টেশন। সরি, তাহলে আমরা বলছিলাম যে এই ওরিয়েন্টেশনটা মেটাফেজে সবসময় একরকম থাকে না। ঠিক আছে, তাহলে কেন চেঞ্জ হয়? প্যাকাইটিন পর্যায়ে কায়াজমা কয়টা তৈরি হইতেছে? কায়াজমা মানে কি, ওই যে ক্রসিং ওভার যে ঘটলো এবং ঘটে যে যেখানে এক্স আকৃতির অংশগুলো সৃষ্টি হলো, এদেরকে কায়াজমা বলা হয়। ঠিক আছে, তো কায়াজমা কয়টা সৃষ্টি হলো প্যাকাইটিন পর্যায়ে? আর হচ্ছে আমরা বলতেছি যে ডিপ্লোটিন ডাইকাটিসিস সেন্ট্রোমিয়ার গুলোর বিকর্ষণ কোন দিকে ঘটলো মেটাফেজ একে, এগুলোর উপর ভিত্তি করে তিন ধরনের ওরিয়েন্টেশন পাওয়া যায় এই আইসির ওরিয়েন্টেশন। ঠিক আছে, আইসি বা ইন্টারচেঞ্জ কমপ্লেক্সের ওরিয়েন্টেশন মেটাফেজ একে গেলে তিন ভাবে পাওয়া যাবে। একটাকে বলা হয় একান্তর ওরিয়েন্টেশন বা অল্টারনেট ওরিয়েন্টেশন, একটাকে বলা হয় পার্শ্ববর্তী এক বা অ্যাডজেকেন্ট ওয়ান ওরিয়েন্টেশন, একটাকে বলা হয় পার্শ্ববর্তী দুই বা অ্যাডজেকেন্ট টু ওরিয়েন্টেশন। তো কখন কোনটা হয় একটু আমরা দেখার চেষ্টা করি। যদি নন হোমোলোগাস বা হোমোলোগাস সেন্ট্রোমিয়ার যুক্ত, হোমোলোগাস হোক অথবা নন হোমোলোগাস সেন্ট্রোমিয়ার যুক্ত পার্শ্ববর্তী ক্রোমোজোম দুটি ভিন্ন মেরুতে অবস্থান করে, তখন সেটাকে বলা হয় একান্তর ওরিয়েন্টেশন। পাশাপাশি যে ক্রোমোজোম গুলা ছিল এরা ভিন্ন মেরুতে চলে যাবে। একটু দেখার চেষ্টা করি আমরা, এই যে চিত্রটাতে দেখো। তাহলে এইখানে এই এবিসি আর এই এবিএফ দুইটা পাশাপাশি ছিল, এই সিইডি আর এই ডিএফ এই দুইটাও পাশাপাশি ছিল। যখন ইন্টারচেঞ্জ কমপ্লেক্স গঠিত হইল এটা তখনকার আলাপ। বাট মেটাফেজ একে গিয়ে দেখা গেল তোমার এই এবিসিটা চেঞ্জ হয়ে এই ডিইএফ এর এখানে চলে আসছে, ডিইএফটা চেঞ্জ হয়ে এই এবিসির এখানে চলে গেছে, মানে একটা ক্রিস ক্রস মুভমেন্ট এখানে সংগঠিত হয়েছে। তখন হবে কি আসলে, তখন ব্যাপারটা হবে, আমি বলি একটু তোমাদের, যে এইটা এইখানে চলে গেছে, একটা লুপ সৃষ্টি হয়েছে, এরকম দেখাই। আসলে আমরা ডিটেলসে তো যাচ্ছি না, তারপর একটু বোঝার চেষ্টা করতে হবে তোমাদের। মানে ধরো যে আমরা অনেকেই কি করি, কি উদাহরণটা দিতে পারি তোমাদের, আচ্ছা বেনি বাঁধো না তোমরা অনেকে, বেনি এক পাশের চুলগুলো অন্য পাশের চুলের মাঝখানে যখন নিয়ে যাও তখন একটা লুপ তৈরি হয় না? তারপরে যখন আবার ওই চুলটাকে ঘুরিয়ে অন্য পাশের লুপটাতে নিয়ে যাও তখন আরেকটা লুপ সৃষ্টি হয়। তাহলে যখন এই এবিসিটা এই ডিএফ এর সাথে ইন্টারচেঞ্জ করলো তখন একটা লুপ সৃষ্টি হয়েছে। আবার যখন এই এবিএফটা এই সিইডির সাথে ইন্টারচেঞ্জ করে তখন এরকম আরেকটা লুপের সৃষ্টি হয়। এটা কখন? মেটাফেজ ওয়ানে গিয়ে। তাহলে যখন এরকম দুইটা লুপের সৃষ্টি হয় মাঝামাঝি কিন্তু তারা একটা বিন্দুতে আটকে আছে, একদম যে সরে গেছে এরকম না, মাঝামাঝি একটা বিন্দুতে আটকে থেকে এরকম দুইটা লুপের সৃষ্টি করছে মেটাফেজ একে যে পারস্পরিক চেঞ্জ হয়ে যাওয়ার কারণে, অর্থাৎ পাশাপাশি ক্রোমোজোম গুলো বিপরীত মেরুতে চলে যাওয়ার কারণে। তখন তাদেরকে দেখতে কেমন মনে হইতেছে দেখো তো, চারের মতো একটা গঠন সৃষ্টি করছে না, মানে চ্যাপ্টা চার এরকম চারের মতো একটা গঠন সৃষ্টি করছে, বা ইংরেজিতে এইটের মতো একটা গঠন সৃষ্টি করছে। তাহলে এই যে ওরিয়েন্টেশনটা এটাকে বলা হচ্ছে একান্তরিত ওরিয়েন্টেশন, বা আমরা কি বলতেছি একান্তর ওরিয়েন্টেশন বা অল্টারনেট ওরিয়েন্টেশন। তাহলে আমরা বলবো যে ক্রোমোজোম গুলো এই সময় চারের ন্যায় আকৃতি সৃষ্টি করে। তাহলে কখন হইলো? যখন পাশাপাশি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার যুক্ত ক্রোমোজোম গুলো ভিন্ন মেরুর দিকে অবস্থান করতেছে, সেটা নন হোমোলোগাস হোক অথবা হোমোলোগাস সেন্ট্রোমিয়ার যুক্ত হোক। তাহলে আমরা বলবো নন হোমোলোগাস বা হোমোলোগাস সেন্ট্রোমিয়ার যুক্ত পার্শ্ববর্তী দুটি ক্রোমোজোম যদি ভিন্ন মেরুর দিকে অবস্থান করে তাহলে তাদেরকে তখন চারের মতো একটা গঠন সৃষ্টি হয়, আর এটাকে বলা হয় একান্তর বা অল্টারনেট ওরিয়েন্টেশন। বুঝতে পারছি? ওকে, তাহলে একটা অল্টারনেট ওরিয়েন্টেশন আমরা দেখাবো এখানে। এই দেখো আমাদের যে ছবিটা ছিল এখানে কিন্তু আমরা একটা অল্টারনেট ওরিয়েন্টেশন এই যে দেখাইছি এখানে। এই যে দেখো চারের মতো একটা গঠন সৃষ্টি হয়েছে, এই যে চারের মতো একটা গঠন সৃষ্টি হয়েছে, এই যে এটা অল্টারনেট। তাহলে কেমনে বুঝলাম আমরা এটা চারের ন্যায় গঠন সৃষ্টি হয়েছে? দেখো তো এখানে আমাদের এবিসিটা ছিল এইখানে, তাই না?
এবিসিটা এখানে, তাহলে বি আর এর মাঝখানের সেন্ট্রোমিয়ারটা এখানে ছিল। ওকে, আবার এই এবিএফটা এটা ছিল তার পাশাপাশি, ঠিক না? এটা ছিল তার পাশাপাশি, তাহলে দুইটা যদি একসাথে থাকতো তাহলে তো পাশাপাশি যুক্ত হইতো। বাট দেখা গেল এইখানে এই এবিএফটা এখানে এক মেরুতে, এখানে এই এবিসিটা আরেক মেরুতে, দুইটা দুই মেরুতে চলে গেছে। তাহলে এবিসিটা নিচে চলে আসছে, কেমনে নিচে আসছে? এই যে এইখান থেকে তার অবস্থানটা এখানে চেঞ্জ করে ফেলার জন্য, বুঝতে পারছি তো? চেঞ্জ করে এবিসি কিন্তু নিচে চলে আসলো, দেখো যে নিচে চলে আসলো, তখন একটা লুপ তৈরি হয়েছে। আবার এদিকের লুপটা লক্ষ্য করো তুমি, এই বলতেছি যে ডিইএফ এটা ছিল নিচে, এই যে ডিইএফ এখানে কিন্তু নিচেই আছে, বাট এই ডিইএফ এর উপরে তো ছিল এবিএফ, তাই না? এই এবিএফ এর জায়গায় এবার সিইডি চলে গেছে, দেখো এই সিইডি চলে গেছে, এই যে সিইডি এখানে চলে গেছে। তাহলে এটাও একটা পারস্পরিক চেঞ্জ করলো, করার ফলে এখানে আরেকটা লুপ সৃষ্টি হয়েছে। আমি আশা করি বুঝাইতে পারছি, যার ফলে চারের মতো একটা গঠন সৃষ্টি হয়েছে। এটাকে আমরা অল্টারনেট বলতেছি, ঠিক আছে, বা একান্তর বলতেছি। ওকে, কইছিলাম জানি তো, একান্তর বলতেছি। তো এই একান্তর ওরিয়েন্টেশনটার কারণে চারের ন্যায় গঠন সৃষ্টি হয়। আলাপ শেষ। তারপরে আমরা যাব হচ্ছে পার্শ্ববর্তী বা অ্যাডজেকেন্ট ওরিয়েন্টেশনের ক্ষেত্রে। এক্ষেত্রে কি হয়? আমরা বলতেছি যে পার্শ্ববর্তী কিন্তু দুই রকমের আছে, একটা এক, একটা দুই। মূলত দুইটা একই রকম, একটাতে নন হোমোলোগাস সেন্ট্রোমিয়ারের ক্ষেত্রে ঘটে, আর একটাতে হোমোলোগাস সেন্ট্রোমিয়ারের ক্ষেত্রে ঘটে। তাহলে নন হোমোলোগাস সেন্ট্রোমিয়ারের পার্শ্ববর্তী ক্রোমোজোম গুলো যদি এবার একই মেরুর দিকে থাকে, লক্ষ্য করো একান্তরে কিন্তু ভিন্ন মেরুর দিকে ছিল। আর এবার যদি মেটাফেজে এসে দেখা যায় যে সেন্ট্রোমিয়ার পার্শ্ববর্তী দুটি ক্রোমোজোম একই মেরুতে আছে, তখন সেটাকে পার্শ্ববর্তী এক ওরিয়েন্টেশন বা অ্যাডজেকেন্ট ওয়ান বলা হয়। তবে সেক্ষেত্রে নন হোমোলোগাস থাকতে হবে। আর একই ঘটনাটা যদি ঘটে যে দুইটা ক্রোমোজোম পার্শ্ববর্তী একই মেরুতেই আছে, বাট সেটা হোমোলোগাস সেন্ট্রোমিয়ারের ক্ষেত্রে, তখন সেটাকে আমরা বলবো পার্শ্ববর্তী দুই ওরিয়েন্টেশন বা অ্যাডজেকেন্ট টু ওরিয়েন্টেশন। দুইটি আসলে সেম সেমই, একটা নন হোমোলোগাসের ক্ষেত্রে, একটা হোমোলোগাসের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে কি সৃষ্টি হবে? আকৃতিটা আমরা চলো আগে বুঝি, তারপরে দেখবো যে আকৃতিটা কি সৃষ্টি হইতেছে। চলো, আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমাদের যেহেতু কোন ক্রোমোজোমই তার মেরু চেঞ্জ করতেছে না, অর্থাৎ এক মেরু অন্য মেরুতে চলে যাইতেছে না, পাশাপাশি গুলো এক মেরুতেই থাকতেছে, তখন আসলে মেটাফেজে তো কি হয়? আসলে এই মেটাফেজের ক্ষেত্রে এই টানগুলা বা লুপগুলা সৃষ্টি হয় কেন? কারণ মেটাফেজ করে কি, ক্রোমোজোম গুলোকে দুই মেরুর দিকে টান শুরু করে। যখন টান শুরু করে তখন ক্রোমোজোম গুলো এরকম বাঁকা অবস্থাতে আর থাকে না, তখন মেলে যায়, বুঝছো, মেলে যাওয়ার চেষ্টা করে। তার মানে এই যে ভাঁজটা এখানে আছে, এই ভাঁজটা এদিকে মেলে যাওয়ার চেষ্টা করবে। এই যে ভাঁজটা এদিকে আছে, এটা দিকে মেলে যাওয়ার চেষ্টা করবে। এই ভাঁজটাও এদিকে মেলে যাওয়ার চেষ্টা করবে, এই ভাঁজটাও এদিকে মেলে যাওয়ার চেষ্টা করবে। তাহলে প্রত্যেকে তার অবস্থানে থেকে তার ভাঁজটা শুধু মেলে যাওয়ার চেষ্টা করবে। তাহলে তখন কি হবে দেখো তো, আমি একটু বুঝাই তোমাদের, যদি তো বুঝতে পারো কিনা। ধরো, তো আঁকতেও সময় লাগবে। ধরো এটা একটা ভাঁজ, এই ভাঁজটা ছিল, এটা এরকম মেলে এরকম একটা মানে অর্ধবৃত্ত তৈরি, অর্ধবৃত্ত না যদিও, একটা চাপ তৈরি করলো, ঠিক আছে। তারপরে ধরো যে এদিকে যে ভাঁজটা ছিল, এটা এরকম মেলে এরকম একটা আকৃতি সৃষ্টি করলো, ঠিক আছে। এদিকের যে সিডি ছিল, এটা ধরো মাঝখানের ভাঁজটা মেলে গেছে, মিলে যে এরকম একটা অংশের সৃষ্টি করলো, এরকম একটা অংশের সৃষ্টি করলো। পরেরটা অর্থাৎ এই যে তোমাদের কি বলা হচ্ছে যে ডিইএফটা, ওইটাও ধরো মেলে গিয়ে এরকম একটা অংশের সৃষ্টি করলো, ঠিক আছে, এরকম একটা অংশের সৃষ্টি করলো। আমি কিন্তু তোমাদের তারপরেও বেশি বেশি পড়াচ্ছি, বুঝছো। তোমাদের বিশ্বাস করো, কোন স্কুল না তো কলেজে, কোন কলেজে টিচাররা এই অ্যানালাইসিস যাবে না, তারা তোমাদের বলবে যে গাইড থেকে এগুলো মুখস্থ করে নিও। তারপর যদিও তোমাদের মানে পড়াচ্ছি যে ওই সাপেক্ষে বেশি পড়াচ্ছি, বাট তারপর আমার কাছে মনে হচ্ছে যে তোমাদের খুব বেশি পড়াচ্ছি না, বুঝছো। আচ্ছা, তো যাক, চাপ নেওয়ার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো, আশা করি বুঝতেছো। তাহলে এই যে আমাদের এই এ বি সি ক্রোমোজোমটা ছিল, এই এ বি সি ক্রোমোজোমটা এই ভাঁজটা মেলে গিয়ে এরকম একটা চাপের মতো সৃষ্টি করছে। এই এ বি এফটাও মেলে গিয়ে এরকম একটা চাপের মতো সৃষ্টি করছে, ডিই এফটাও মেলে গিয়ে এরকম একটা চাপের সৃষ্টি করছে, সিইডিটাও মেলে গিয়ে এরকম আরেকটা চাপের সৃষ্টি করছে। চিন্তা করো তো, এই চারটা চাপ যদি একসাথে এবার জুড়ে যায়, তাহলে কিসের আকৃতি সৃষ্টি করবে? একটা বৃত্তের মতো গঠন সৃষ্টি করবে না? একটা গোলাকার ওর মতো গঠন সৃষ্টি করবে, বুঝতে পারছি তো। এই যে গোলাকার মতো ওর গঠনটা বা গোলাকার বৃত্তের মতো গঠনটা, এটাই সৃষ্টি হয় হচ্ছে পার্শ্ববর্তী এক এবং দুয়ে। তাহলে আমরা বলতেছি যে এই ক্ষেত্রে ক্রোমোজোম গুলো ওর মতো আকৃতি সৃষ্টি করে, অথবা কখনো কখনো দেখা যায় যে ইউ এর মতো আকৃতি সৃষ্টি করে। ইউটা কখন হয়? যখন ভাই তোমার এই যে এই দুইটা আবার উল্টে যায়, বুঝছো, এই দুইটা এরকম উল্টে গেছে, আবার এটা উল্টে গেছে, ভাঁজ হয়ে আবার মানে মেলে গিয়ে আবার উল্টে গেছে, তখন দেখো দুইটা মিলে একটা ইউ এর মতো আকৃতি সৃষ্টি করতেছে, বুঝছি। তাহলে হয় ইউ অথবা জিরো, এরকম আকৃতি সৃষ্টি করে কখন?
যখন পার্শ্ববর্তী 1 এবং 2 ওরিয়েন্টেশন ঘটে। এটা কখন এসে? মেটাফেজে। প্রথমে ইন্টারচেঞ্জ কমপ্লেক্স তৈরি হলো জাইগোটে, তারপরে কায়াসপা সৃষ্টি হলো, ক্রসিং ওভার ঘটলো প্যাকাইটিন জাইগোটিনে, পরে হলো প্যাকাইটিনে, আর এরপরে এসে আমাদের এই ওরিয়েন্টেশন গুলা করতেছে মেটাফেজ একে। স্টেজ গুলা কিন্তু মনে রাখতে হবে। আবার বলি আমি, জাইগোটিন পর্যায়ে সিনেপসিস ঘটছে, প্যাকাইটিন পর্যায়ে ক্রসিং ওভার ঘটছে, মেটাফেজে এসে দুই দিকে টান শুরু হয়েছে, যার ফলে প্রত্যেকটা ক্রোমোজোমে ওরিয়েন্টেশন ঘটছে। ওকে, তো পার্শ্ববর্তী একের ক্ষেত্রে ওরিয়েন্টেশনটা ও বা ইউ এর মতো হয়। ইউটাকে আবার ঘোড়ার খুর বলা হয়, ঘোড়ার খুরের মতো দেখতে নাকি, কেমনে জানি, যারা দেখছে তারাই জানে। আর পার্শ্ববর্তী দুইটাকে বলা হয় অ্যাডজেকেন্ট টু, এক্ষেত্রে ও বা ইউ এর মতো ওরিয়েন্টেশন সৃষ্টি হয়। আলাপ কিন্তু শেষ, চিত্রগুলো জাস্ট খালি দেখায় দেবা, ঠিক আছে? ডিপ্লোটিনের চিত্র দেখানোর দরকার নাই, ঠিক আছে? ডিপ্লোটিনের চিত্র দেখানোর কোনো প্রয়োজন নাই। তো এই যে দেখো এখানে একটা অ্যাড সেকেন্ড আমরা দেখানোর চেষ্টা করছি মাত্র। এখানে যে কাহিনীগুলো আমি বললাম, এই কাহিনীটাই কিন্তু এখানে জাস্ট তোমরা যেভাবে লিখে দিবা, দেখো। তাহলে এক্ষেত্রে এই যে এ বি সি ছিল, এই এ বি সি জাস্ট খালি তার জায়গাতে সে কিন্তু কি হয়ে গেছে, এখানে একটু উল্টে দেখানো হয়েছে আর কি। তুমি জাস্ট জিনটাকে যদি একটু উল্টে দাও তাহলে আগের ফর্মটা চলে আসবে, বুঝছো? আর এখানে পার্শ্ববর্তী মনে হয় দুইটা দেখানো হয়েছে, যার জন্য তোমার এই যে এ বি সি টা আবার নিচে নিয়ে আসা হয়েছে, এ বি এফ টাকে উপরে নিয়ে যাওয়া হয়েছে। যাক, এটা তোমাদের দেখার দরকার নেই, তোমরা জাস্ট এভাবে বুঝে নিবা, প্রত্যেকটাকে তার জায়গাতে রেখে তোমরা উল্টে দিও, তাইলেই এনাফ। বুঝতে পারছি? ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেকেন্ট টু দেখানো হয়েছে আসলে এখানে। এই যে এ বি সির জায়গায় এ বি এফ কে নিয়ে আসা হয়েছে, তারপরে তাকে মেলানো হয়েছে। তারপরে তোমার এই নিচের সিডির জায়গায় এবিসি কে নিয়ে আসা হয়েছে, সেখানে তাকে মানে প্রসারিত করা হয়েছে, ঠিক আছে? ডি এফ এর জায়গায় প্রত্যেকটাকে তার অবস্থান থেকে একটু সরিয়ে দেওয়া হয়েছে আর কি। এই যে এটাকে যদি আমি একটু ঘুরাই দিতে পারতাম তাহলেই হয়তো। ওয়াট করো তো দেখি, নাহলে আবার তোমাদের কাছে এলোমেলো লাগবে, একটু অপেক্ষা করো। এই দেখো, এখন কিন্তু তুমি একদম আগের ফর্মটাই পাইবা, বুঝছো? চিত্রগুলো তো আসলে অন্য জায়গা থেকে নেয়া, যার ফলে তোমার আমি আর কি আর নতুন করে তৈরি করিনি। দেখো এখন কিন্তু আগের ফর্মটাই তুমি পাইতেছো। যে এবিসি টা এবিসির জায়গাতেই জাস্ট মিলে গেছে, এবিএফ টা এবিএফ এর জায়গাতে মিলে গেছে, সিডি টা সিডির জায়গাতে মিলে গেছে, ডিএফ টা ডিএফ এর জায়গাতে মিলে, মানে প্রত্যেকটা তার জায়গা থেকে প্রসারিত হয়ে একটা বৃত্তের মতো গঠন সৃষ্টি করছে। ওকে, আশা করি বুঝাইতে পারছি। ওকে, ঘোড়ার খুঁটটা কেমন হয়, এটা এবিসি দিয়ে না, জাস্ট 1 2 দিয়ে দুইটা জিন দিয়ে দেখাই দিবা, যেরকম বেঁকে বেঁকে ইউ এর মতো একটা আকৃতি সৃষ্টি করে। এটা হচ্ছে ঘোড়ার খুর আকৃতি। চিত্রগুলো সবগুলাই দেয়া থাকবে তোমাদের ইয়ার মাঝে, লেকচার শিটের মাঝে, আমি এখনই দিয়ে দিচ্ছি। তোমরা সেখান থেকে এগুলা ক্লাস নোট করে ফেলার চেষ্টা করবো আজকেই। তোমরা ক্লাস নোট কিন্তু অনেক ভালো করছো কয়েকজনে, এই যে নামগুলো মাঝে মাঝে সামনে আসে দেখি। যাকে বলতেছি না, মনে আছে আমার, ঠিক আছে? একজনকে বললে আবার এখন অন্যজনের কাছে খারাপ লাগবে, যার জন্য আমি নামগুলা উচ্চারণ করতেছি না। বাট কয়েকটা নামে প্রতিদিনই নোটগুলা যখন দেখি, ওদের নামগুলা কিন্তু আমার মানে তোমার কি বলে যে কনসিয়াসনেসে আছে, এখনো পর্যন্ত আছে, যে ওরা রেগুলার নোটগুলা শেয়ার করতেছে, ঠিক আছে? তো আমি বলছিলাম কিন্তু শুরুতেই যে আমাদের যখন কোর্স এন্ড হবে তার আগে আমরা এই ক্লাস নোটগুলোর ভিত্তিতে একজন বা দুইজনকে বিজয়ী করার চেষ্টা করব। তো তোমরা এখনো যারা ক্লাস নোটগুলা করছো না, তারা চাইলে করতে পারো, ইনশাল্লাহ এখনো সময় আছে, আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত আমরা নোটগুলো দেখার চেষ্টা করব। ওকে, তো আমরা এটা হচ্ছে কি বললাম যে আমাদের অ্যাডজেকেন্ট 1 এবং অ্যাডজেকেন্ট 2 ওরিয়েন্টেশন পর্যন্ত আমরা শেষ করলাম। তো এরপরে এটাতেই কিন্তু তোমাদের ফার্স্ট কোশ্চেন সমাপ্ত হয়ে যাবে, মানে রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন হেটারোজাইগোটের মিওসিস একে ক্রোমোজোমের বিভিন্ন ওরিয়েন্টেশন কনফিগারেশন বর্ণনা করে। এটা যদি আসে তাহলে তোমরা এই যে ক এবং খ দুইটা স্টেপ দিবা। বুঝতে পারছি? এই পর্যন্ত কিন্তু আলোচনা শেষ। তাহলে প্রথম কোশ্চেন প্রথম অংশেই শেষ, সরি দ্বিতীয় যে কোশ্চেনটা ছিল এটা প্রথম অংশেই শেষ। আর যদি প্রথম কোশ্চেনটা আসে তাহলে সেকেন্ড স্টেপ পর্যন্ত দিবা, মেটাফেজ পর্যন্ত। এবার যদি থার্ড কোশ্চেনটা আছে যে ট্রান্সলোকেশন হেটারোজাইগোটের ক্ষেত্রে 50% গেমেট বন্ধ হয় কেন, তাহলে তুমি আরেকটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করো, তখন যাবে টেলোফেজ 2 তে। বুঝতে পারছি? তো টেলোফেজ 2 তে কি হয় আসলে, গ্যামেট সৃষ্টি হয়। আমরা একটু মনে রাখবো, রেসিপ্রোকাল ট্রান্সলোকেশনে যদি আইসিটা একান্তরিত হয়, অর্থাৎ শুরুতে যারা দেখলাম অল্টারনেট হয়, চারের মতো গঠন সৃষ্টি করে, তখন আসলে ক্রোমোজোমে ডিলেশন ডুপ্লিকেশন যাই ঘটুক না কেন তা কোনো প্রভাব ফেলতে পারে না। ডিলেশন ডুপ্লিকেশনের কারণে যে কোনো জিনের ঘাটতি হয়ে যাবে তা হয় না, কেননা একটা অংশে যদি সেই জিনের ঘাটতি থাকে, অন্য অংশে আবার সেই জিন বিরাজমান থাকে। যেমন আমরা দেখার চেষ্টা করব, তাহলে একটু দেখি আমরা। এই যে চারের মতো গঠনটা সৃষ্টি হইলো, দেখো তো, কোনো
ক্রোমোজোমে কি এটার ঘাটতি আছে কিনা, কোন ক্রোমোজোমে এটার ইয়াটার ঘাটতি আছে কিনা। দেখো আমরা যদি এখান থেকে 4টা গেমেট সৃষ্টি হতে পারে, একটু লক্ষ্য করার চেষ্টা করি, এখান থেকে আমাদের 4টা গেমেট সৃষ্টি হতে পারে। তো আমরা একটা একটা করে একটু দেখার চেষ্টা করি কি কি গেমেট সৃষ্টি হতে পারে। প্রথমত হইতে পারে এ বি এফ, হইতে পারে এ বি সি, এটা প্রথম গেমেট, ঠিক আছে। সরি এ বি এফ এর সাথে এটা না, তো এই যে এ বি এফ এখান দিয়ে এসে এটা তৈরি করবে, ঠিক আছে। তাহলে আমাদের কি হতে পারে, এ বি সির সাথে এ বি এফ এর সাথে হইতে পারে ডিই সি। দেখো এই যে এটা কিন্তু এখান দিয়ে এসে এই দিকে চলে গেছে, তাহলে এ বি এফ এর সাথে হইতে পারে ডিই সি, ঠিক আছে। আর ডিই এফ এর সাথে, এই যে ডিই এফ এর সাথে হইতে পারে এ বি সি। তাহলে নিচের দিকের অংশগুলো নিচের হয়ে আলাদা হবে, উপরের দিকের অংশগুলো উপরের দিকে হয়ে আলাদা হবে, বুঝতে পারছি। ওই যে ক্রসিং ওভারের কারণে কিন্তু এমন হচ্ছে। এত ভিতরে আমাদের যাওয়ার দরকার নাই, তোমরা মনে রাখবা যে উপরের অংশটা আলাদা একটা গেমেট হয়ে যাবে, তার সাথে তার এই উপরের অংশটা আরেকটা গেমেট হয়ে যাবে, এই নিচের দিকের অংশটা একটা গেমেট হয়ে যাবে, এই নিচের দিকের অংশটা তার সাথে সম্পৃক্ত আরেকটা গেমেট হয়ে যাবে, বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমরা 4টা গেমেট পাইতেছি না ভাই, দেখো তো কি কি। একটা ডিইসি তার সাথে এবিএফ, একটা ডিএফ তার সাথে এবিসি। লক্ষ্য করো যে এই এবিএফ এর মাঝে সি জিনটা কিন্তু নাই, বাট তা আবার তার যে সাথের জিন, সাথের ক্রোমোজোম ডিএসি তার মাঝে আছে। ডিএফ এর মাঝে এফ জিনটা নাই, বাট তার যে সাথের ক্রোমোজোম তার মাঝে আবার এই এফ জিনটা আছে। তাহলে যতই ডিলিশন ডুপ্লিকেশন ঘটুক না কেন, তার সাথের ক্রোমোজোমটাতে এটা বিদ্যমান থাকতেছে। এই দুইটা গেমেটে একসাথে থাকে, কিন্তু দুইটা গেমেটে একসাথে থাকার কারণে একজনে না একজনে এই জিনটা থাকতেছে, থাকার কারণে ডিলিশন ডুপ্লিকেশন আসলে এই অল্টারনেট ওরিয়েন্টেশনের ক্ষেত্রে কোনো প্রভাব রাখে না। অল্টারনেট ওরিয়েন্টেশনে তারপরে প্রত্যেকটা গেমেটে ঠিক ঠিক থাকে। তাহলে নিচের দিকের গেমেটটাও যদি আমরা লক্ষ্য করে দেখো ডিইএফ এবিসি, এদের ক্ষেত্রে তো প্রত্যেকটা আছেই, একদম পরিপূর্ণভাবেই আছে। তাহলে আমাদের কোনো গেমেটই কিন্তু অকার্যকর হবে না। এক্ষেত্রে 4টা গেমেট সৃষ্টি হইলো, 4টাই কার্যকর, তার মানে 100% গেমেটই কার্যকর হয় অল্টারনেট ওরিয়েন্টেশনের ক্ষেত্রে। তো এই কথাটা এখানে আমরা লিখে দিব। রেসিপ্রোকাল ট্রান্সলোকেশনে আইসি যদি একান্তরিত হয়, মানে অল্টারনেট হয়, তাহলে ট্রান্সলোকেটেড ক্রোমোজোমে ডিলিশন ডুপ্লিকেশন ঘটলেও তা কোনো প্রভাব ফেলতে পারে না। কেন, একটাতে যদি কোনো জিন ঘাটতি থাকে, তার সাথে ক্রোমোজোমটাতে সেই জিনটা আবার বিদ্যমান থাকে, তার ফলে কি হয়, 100% গেমেটই এক্ষেত্রে কার্যকর হয়। এটা কখন হয়, একান্ত ওরিয়েন্টেশনের ক্ষেত্রে। তবে যদি আইসিটা পার্শ্ববর্তী 1 বা পার্শ্ববর্তী 2 ওরিয়েন্টেশনে থাকে, এই যে অ্যাডজেকেন্ট 1 বা অ্যাডজেকেন্ট 1, মানে যে জিরোর মতো যেগুলো ছিল, সেক্ষেত্রে কিন্তু ভাই যে আমাদের গেমেটগুলো সৃষ্টি হবে, তাদের ক্ষেত্রে কিন্তু জিনের ঘাটতি থাকবে ডিলিশন বা ডুপ্লিকেশনের কারণে। যেমন এখান থেকে যদি আমাদের জিনগুলো তৈরি হইতো, কি ক্রোমোজোমগুলো তৈরি হইতো, কি কি সৃষ্টি হইতো বলতো, এবিএফ তৈরি হতো, তার সাথে কে আছে, ডিইএফ তৈরি হতো, এবিএফ ডিইএফ, এবিসি তৈরি হতো, তার সাথে আবার সিইডি তৈরি হইতো। তাহলে তখন কাহিনীটা কি করতো, এই দুইটা এক জোড়ার গেমেট, এই দুইটা এক জোড়ার গেমেট, তো এই জোড়টার মাঝে লক্ষ্য করো এবিএফ এ সিজিন নাই, ডিইএফ এও সিজিন নাই। তাহলে সিজিন হারায় গেছে, একদমই ডিলেটেড এখান থেকে। এই গেমেট কি কাজ করবে? কাজ করবে না। তাহলে এই গেমেটটা তখন বন্ধ হয়ে যাবে, এই গেমেটটা তখন আর কাজ করবে না। নিচের দিকে লক্ষ্য করো, এবিসি আছে, ডিইসি আছে, এফ জিন আছে কোথাও? নাই। তাহলে এক্ষেত্রে এই জোড়াতে এফ জিনটা জোড়ার কোনোটাতেই নাই, তাহলে এফ জিনটা অকার্যকর। মানে এফ জিন নাই থাকার মানে একটা জিন হারায় গেছে এখান থেকে টোটালি, তার মানে এই গেমেটটাই অকার্যকর, বুঝতে পারছি। তাহলে আসলে এই যে পার্শ্ববর্তী, সেটা 1 হোক অথবা 2 হোক, অ্যাডজেকেন্ট 1 হোক অথবা 2 হোক, এই ওরিয়েন্টেশনে যে গেমেট সৃষ্টি হোক, প্রত্যেকটা গেমেটই হয় অকার্যকর তথা বন্ধা, অর্থাৎ 100% গেমেটই এক্ষেত্রে অকার্যকর হয়। তাহলে আমরা দেখলাম যদি অল্টারনেট ওরিয়েন্টেশন ঘটে মিওসিস 1-এ, তাহলে সে রেসিপ্রোকাল ট্রান্সলোকেশনের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে 100% গেমেটই হবে কার্যকর। আর যদি অ্যাডজেকেন্ট অর্থাৎ পার্শ্ববর্তী ওরিয়েন্টেশন ঘটে, তাহলে 100% গেমেটই হবে অকার্যকর। এখন আসলে দেখা যায় কি, বেশিরভাগ ট্রান্সলোকেশন হেটারোজাইগোট জীবের ক্ষেত্রেই এই যে দুইটা সেগ্রিগেশন ঘটলো, অর্থাৎ দুইটা আমাদের গঠন সৃষ্টি হলো ওরিয়েন্টেশন, এই দুইটা সমান সমান হারে থাকে। মানে ধরো একটা মিওসিস ঘটবে একটা জীবের মাঝে, ওই মিওসিসের 50% ঘটে হচ্ছে তোমার অল্টারনেট ওরিয়েন্টেশনে, 50% ঘটে হচ্ছে তোমার এই কি বলা হয় যে আমাদের অ্যাডজেকেন্ট ওরিয়েন্টেশনে। যার ফলে হয় কি, যে মোট যে গ্যামেট গুলা তৈরি হয়, তার অর্ধেক হয়ে যায় অকার্যকর, অর্ধেক হয়ে যায় কার্যকর। তার মানে আমরা কি বলতেছি, যে টোটাল ট্রান্সলোকেশনটা যদি আমরা একসাথে দেখি, অর্ধেক অল্টারনেট থাকার কারণে কার্যকর, অর্ধেক অ্যাডজেকেন্ট থাকার কারণে অকার্যকর। তার মানে সর্বমোট গেমেট গুলোর অর্ধেক হয় বন্ধা বা অকার্যকর, আর অর্ধেক হয় কার্যকর। এই জিনিসটাই তো আমাদের লাস্ট কোয়েশ্চেনে আস্ক করছিল, যে দেখাও ট্রান্সলোকেশন হেটারোজাইগোটের 50% গেমেট বন্ধা হয় কেন, চিত্র সহ ব্যাখ্যা করো। তাহলে তোমরা তখন কি করবা, এই 3টা ধাপ একসাথে বর্ণনা দেওয়ার পরে, যদি বড় প্রশ্নে আসে 3টা ধাপ একসাথে বর্ণনা দেওয়ার পরে, তাহলে আমরা পরে লাস্টে এই ডিসিশনটা শুধু দিয়ে দিব। অথবা আরেকটা টেকনিক অবলম্বন করতে পারো,
এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে কিন্তু আমাদের জাইগোট ইনপ্যাকাইটিনের কোনো তেমন একটা গুরুত্ব নাই। তাহলে তুমি চাইলে এটা কিন্তু এই মেটাফেজ থেকে শুরু করতে পারো। মেটাফেজ অঞ্চলে 3টা ওরিয়েন্টেশনের বিবরণ দিয়ে তারপরে তুমি জাস্ট এই 2টা সিদ্ধান্ত দিয়ে দিলা, ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে তুমি একটা চিত্র এঁকে দিয়ে দিলা এই 3টা ওরিয়েন্টেশনের। যে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি একান্তরিত থাকে সেক্ষেত্রে 100% কার্যকর হয়, যদি অ্যাডজেকেন্ট হয় সেক্ষেত্রে 100% অকার্যকর হয়। যেহেতু সামেশনে 2টাই অর্ধেক অর্ধেক হয়, তাহলে দেখা যায় তখন 50% গেমেন্ট বন্ধ হয়, 50% গেমেন্ট কার্যকর হয়। দিয়ে চিত্রটা দিয়ে দিলা, দ্যাটস এনাফ। ওকে, তাহলে আমরা 3টা কোয়েশ্চেনই কিন্তু এখান থেকে সুন্দরভাবে শিখে ফেলার চেষ্টা করছি। এই বই বা গাইড এগুলা খুলে মাথাগুলা নষ্ট করার চেষ্টা করো না, বুঝছো? এগুলো কিন্তু তোমরা বুঝতে পারবা না। নিজে লিখছে তা তারা নিজেরাও বুঝতে পারছে না অনেক ক্ষেত্রে। ওকে, তো আমরা এতটুকু অ্যান্সার পরীক্ষাতে দিয়ে দিলেই দ্যাটস এনাফ। ওকে, তারপরে আমরা পরবর্তীতে একটা জিনিস আসে, সেটা হচ্ছে ট্রান্সলোকেশনের সংশ্লিষ্ট ক্রোমোজোমের সংখ্যা কিভাবে শনাক্ত করা যায়। 22 সালে আসছে কোয়েশ্চেনটা প্রথম। ট্রান্সলোকেশনের সংশ্লিষ্ট ক্রোমোজোম শনাক্ত করার উপায়। আসলে আমরা ইন্টারফেস পর্যায়ে কিন্তু ক্রোমোজোমকে শনাক্ত করতে পারি না, কয়টা ক্রোমোজোম আছে এটা আমরা শনাক্ত করতে পারি না। তো ক্রোমোজোমটা শনাক্ত করতে গেলে এই ট্রান্সলোকেশনটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমরা কি বলবো যে ইন্টারফেসে অশনাক্তকৃত ট্রান্সলোকেটেড ক্রোমোজোমকে জাইগোট, ইনপ্যাকাইটিন, ডায়াকাইনেসিস, মেটাফেজ এক পর্যায়ে ক্রোমোজোমের বিন্যাস পর্যবেক্ষণ করে শনাক্ত করা যায়। তো শনাক্তটা কেমনে করা যায়? আমাদের যে আইসিটা আছে ইন্টারচেঞ্জ কমপ্লেক্স, এটার আকৃতিটা দেখে এবং মেটাফেজের ওরিয়েন্টেশনটা দেখে আমরা বলতে পারি যে কয়টা ক্রোমোজোমের ক্ষেত্রে এই ট্রান্সলোকেশনে জড়িত হয়েছে, ঠিক আছে? তো আমরা একটু এটা দেখার চেষ্টা করি। বলা হচ্ছে জাইগোটিন পর্যায়ে যদি আমাদের যে ইন্টারচেঞ্জ কমপ্লেক্সটা আছে এটা যদি প্লাস চিহ্নের নেই হয়, তাহলে আমরা একটু আগে দেখে আসছি এখানে কয়টা ক্রোমোজোম জড়িত হয়েছে বলতো? প্লাস চিহ্নের এই গঠনটার মাঝে কয়টা ক্রোমোজোম যুক্ত হয়েছে? দেখো, প্লাস চিহ্ন যখন গঠন করছিল এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 4টা, মানে 2 জোড়া, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যদি আমরা দেখি যে এই ক্রোমোজোমের বিন্যাসটা জাইগোটিন পর্যায়ে প্লাস চিহ্নের মতো আছে, তাহলে 2 জোড়া ট্রান্সলোকেশন এটা জাইগোটের ক্ষেত্রে যুক্ত হয়েছে। আর এগুলা মেটাফেজে গিয়ে 4-এর মতো আকৃতি সৃষ্টি করে একান্তর হইলে, অথবা ওর মতো আকৃতি বা 0-র মতো আকৃতি সৃষ্টি করে পার্শ্ববর্তী হইলে, ওরিয়েন্টেশন হইলে। বুঝতে পারছি? ক্লিয়ার তো? ওকে, অথবা ও এর নেয়, এটা হচ্ছে পার্শ্ববর্তী হইলে ওরিয়েন্টেশন দেখায়, ঠিক আছে? ওকে, তাহলে যদি আমরা মেটাফেজ পর্যবেক্ষণ করি তাহলে দেখতে হবে 4 বা ও হইতেছে কিনা, তাইলে বুঝবো আমরা 2 জোড়া ক্রোমোজোম জড়িত হয়েছে। আর যদি আমরা সিনেপসিস দেখি অর্থাৎ জাইগোটিন পর্যায়ে দেখি তাহলে দেখতে হবে প্লাসের মতো হইলো কিনা। আচ্ছা, আর যদি আমরা দেখি জাইগোটিন পর্যায়ে ডাবল প্লাসের চিত্র একটা আছে বইয়ের মধ্যে, তোমরা দেখে নিও। তাহলে যদি ডাবল প্লাস হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো 4 জোড়া ট্রান্সলোকেটেড ক্রোমোজোম এই হেটেরোজাইগোটে সিনেপসিস গঠন করছে, ঠিক আছে? যদি ডাবল প্লাস হয়। আচ্ছা, এরপরে মেটাফেজ দেখেও একটা আইডিয়া পাওয়া যায়। মেটাফেজে যদি দেখা যায় 3 লোব বিশিষ্ট একান্তরিত রের সৃষ্টি হয়েছে, মানে 4-এর মতো নয়, এবার আরেকটা লুপ আছে তার পাশে, তখন আমরা বলবো 3 জোড়া ট্রান্সলোকেশন হেটেরোজাইগোটের ক্ষেত্রে অংশগ্রহণ করছে। তখন তারা তোমার এরকম 3টা বলয় সৃষ্টি করে, 3 জোড়া ক্রোমোজোমের বলয় সৃষ্টি করে, ঠিক আছে? আর একটা এক্সাম্পল দেয়া হয়, ওইনোথেরা ল্যামার্কিনা, একটা ফুল জাতীয় উদ্ভিদ, দেখছো হয়তো অনেকে, আছে কিনা জানি না, আমি এই ফুল টু আবার একটু চিনি কম, দেখাই বাংলা নাম কি তোমরা একটু দেখে নিও তো। ইংরেজিতে তোমার বলা হয় থাকে ইভিনিং প্রাইমরোজ ফ্যামিলির অন্তর্গত একটা ফুল, এই যে এরকম দেখতে আছে, বাংলাদেশে আছে। আমার এক স্টুডেন্ট এর মাঝে নিয়ে আসছিল আমার জন্মদিনে এরকম ফুল, কার গাছ থেকে জানি ছিঁড়ে চুরি করে। তারা ডাকে এটাকে আইসক্রিম ফুল, ঘ্রাণ নাকি দেখতে শুকতে একটা আইসক্রিমের মতো, আমি নাম জানি না, তো তোমরা একটু দেখে নিও। তো এই ফুলটা হচ্ছে, এই গাছটার ক্ষেত্রে এর ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 14, 2n=14। তাহলে এর মেটাফেজ এক পর্যায়ে পার্শ্ববর্তী ওরিয়েন্টেশনে 6 জোড়া ক্রোমোজোম মিলে একটা বলয় সৃষ্টি করে। দেখো, 6 জোড়া ক্রোমোজোম একসাথে যুক্ত হয়ে একটা বলয় সৃষ্টি করে, তবে বাইভ্যালেন্টটা আলাদা থাকে। বাইভ্যালেন্ট কি দেখছো তোমরা, যে ক্রসিং ওভারের ফলে কায়াজমা সৃষ্টির ফলে যে পরবর্তী যে অংশটা সৃষ্টি হয় এটাকে বাইভ্যালেন্ট বলা হয়। বাইভ্যালেন্টটা আলাদা অবস্থাতে থাকে, ঠিক আছে? এটা না দিলেও তোমাদের এখানে এই পর্যন্ত দিলে হচ্ছে বলয় সৃষ্টি করে, এই পর্যন্ত দিলেও এনাফ, ঠিক আছে? তাহলে তোমরা জাস্ট খালি কয়েকটা উপায় আইডেন্টিফাই করলা আর কি, যে কিভাবে বোঝা যায় যে ট্রান্সলোকেশনে কয়টা ক্রোমোজোম জড়িত হইতেছে, ঠিক আছে? একটা প্লাস থাকলে 2 জোড়া, অথবা মেটাফেজে যদি দেখি আমরা যে ওর মতো বা 4-এর মতো হয়েছে তাইলেও 2 জোড়া, যদি দেখি যে ডাবল প্লাস হয়েছে তাইলে 4 জোড়া, যদি দেখি মেটাফেজে 3 লুপ সৃষ্টি হয়েছে 3 জোড়া। আর আরেকটা এক্সাম্পল বললাম, এই উদ্ভিদটার ক্ষেত্রে 6 জোড়া ক্রোমোজোম একসাথে মিলে বলয় সৃষ্টি করে। তাহলে আমরা কিসের মাধ্যমে এটা শনাক্ত করতে পারতেছি? ইন্টারচেঞ্জ কমপ্লেক্সে কয়টা ক্রোমোজোম জড়িত হয়েছে এটা দেখে, অথবা মেটাফেজে তার ওরিয়েন্টেশনটা কি এটা দেখে আমরা বুঝতে পারি যে আসলে কয়টা ক্রোমোজোম ট্রান্সলোকেশনে জড়িত হয়েছে। তো এই কয়েকটা এক্সাম্পল দিয়ে দিলে এখান থেকে এনাফ। চিত্র চাইলে দিতে পারো, না চাইলে এটা তোমার হাওলাত, ঠিক আছে?
ডাবল প্লাসের চিত্রটা একটু বই থেকে দিয়ে নিও, হয় দেখে নিও, আমি এখানে ক্লাস নোটে অ্যাড করছি না। আচ্ছা, তারপরে আমাদের একটা এক্সট্রা কোয়েশ্চেন শিখবো, রেনার কমপ্লেক্স। রেনার কমপ্লেক্সটা একটু আমরা দেখার চেষ্টা করি। বলতেছি আমরা একটি কোষে দুয়ের অধিক ক্রোমোজোমে যদি ট্রান্সলোকেশন ঘটে, তাহলে জাইগোটিন পর্যায়ে যে হেটারোজাইগোট কমপ্লেক্সের সৃষ্টি হয় তাকে রেনার কমপ্লেক্স বলা হয়। একটা কোষে দুয়ের অধিক ক্রোমোজোমে ট্রান্সলোকেশন ঘটলে জাইগোটিন পর্যায়ে যে ট্রান্সলোকেশন হেটারোজাইগোটটা সৃষ্টি হয় তাকে ট্রান্সলোকেশন কমপ্লেক্স বা ইন্টারচেঞ্জ কমপ্লেক্স বলা হয়। রেনার সর্বপ্রথম এই যে আমরা ফুলটা বললাম ওইনোথেরা ল্যামার্কিনা, এর মাঝে এরূপ কমপ্লেক্স আবিষ্কার করছে বলে তার নামে এই নাম কমপ্লেক্সটাকে রেনার কমপ্লেক্স বলা হয়। তাহলে আমরা এতক্ষণ যে ইন্টারচেঞ্জ কমপ্লেক্স বা কোয়াড্রিভ্যালেন্ট বা মাল্টিভ্যালেন্ট বললাম, তাদের মূল নামটা হচ্ছে রেনার কমপ্লেক্স, বিজ্ঞানী রেনারের নাম অনুযায়ী। ওকে, তো এখানে একটা রেনার কমপ্লেক্সের লিথালিটির এক্সাম্পল আমরা দিয়ে দিব, সাথে যদি টিকাতে আসে কি বলবো যে এই ওইনোথেরা ল্যামার্কিনা এর এটা ব্র্যাকেটে দিয়ে দাও, যে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 14। এর ক্রোমোজোম গুলো মেটাসেন্ট্রিক, প্রত্যেকটা ক্রোমোজোমই মেটাসেন্ট্রিক। 14টি ক্রোমোজোমের মধ্যে 2টি হোমোলোগাস ক্রোমোজোমে ট্রান্সলোকেশন থাকে না, আর বাকি 12টার মাঝেই তার কি থাকে, অর্থাৎ 6 জোড়া আর কি, আমরা একটু আগে বললাম 6 জোড়া, তাহলে 12টার মাঝেই ট্রান্সলোকেটেড হেটারোজাইগোট সৃষ্টি হয় এবং একটা কমপ্লেক্স তৈরি হয়। এর এক সেট ক্রোমোজোম হোমোলোগাস ক্রোমোজোম আর কি, এদেরকে ভ্যালেন্স বলা হয়, ভ্যালেন্স নামক ঘাতক কমপ্লেক্স তৈরি করে। আবার আরেক জোড়া হোমোলোগাস ক্রোমোজোম গডেন্স নামক আরেকটা ঘাতক কমপ্লেক্স তৈরি করে। ঠিক আছে, এই যে আমরা এখানে দেখানোর চেষ্টা করছি, দেখো এই জোড়াগুলোতে ভি আছে এক প্রান্তে, এই জোড়াগুলোতে জি আছে। ভি দ্বারা ভ্যালেন্স বোঝানো হচ্ছে, জি দ্বারা গডেন্স বোঝানো হচ্ছে, দুইটাই কিন্তু লিথাল প্রকৃতির। জাইগোটে এই ক্রোমোজোম গুলো যদি হোমোজাইগাস অবস্থাতে থাকে তাহলে ঘাতকতা প্রকাশ করে, অর্থাৎ ওই জীব আর ওই ফুল আর বাঁচতে পারে না, ওই জীব উদ্ভিদ আর বাঁচতে পারে না। একে জাইগোটিক ফ্যাক্টরও বলা হয়ে থাকে। তাহলে তোমাদের যদি আরেকটা টিকা আসে যে ওইনোথেরা উদ্ভিদের জাইগোটিক ফ্যাক্টর বর্ণনা করো, ঠিক আছে, তাহলে এটাও কিন্তু একই কোশ্চেন থেকে আমরা উত্তরটা দিতে পারবো। একটু এখান থেকে পড়ে নিবা, এখানে আর তেমন কিছু নাই, চিত্রটা চাইলে দিতে পারো। ঠিক আছে, যে ও লামার্কিনা উদ্ভিদে ঘাতকতা উদাহরণ দাও, অথবা বলতে পারে যে জাইগোটিক ফ্যাক্টর বর্ণনা করো, জাইগোটিক ফ্যাক্টর বর্ণনা করো, বর্ণনা করো। ঠিক আছে, এটাও কিন্তু আসতে পারে এখান থেকে এভাবে। ওকে, যদিও এটা আসার সম্ভাবনা খুব কম, কারণ কোনো বোর্ড এই পর্যন্ত আসে নাই, বোর্ড কোশ্চেন রিপিট সাধারণত না হইলে তেমন কোশ্চেন খুব কম আসে। ওকে, তো তারপর আমরা একটু শিখে ফেললাম, এটা আমরা পরীক্ষাতে দিয়ে ফেলার চেষ্টা করব যদি আসে ইনশাল্লাহ। আর সংজ্ঞায় আসতে পারে যে রেনার কমপ্লেক্স কাকে বললে, ইন্টারচেঞ্জ কমপ্লেক্স কাকে বললে, ট্রান্সলোকেশন কমপ্লেক্স কাকে বললে, এগুলো তাহলে আমরা এই সংজ্ঞা থেকে দিয়ে দিব। ওকে, এখন চলেন আমরা লাস্ট কোশ্চেন, প্রজাতির বিবর্তনে ট্রান্সলোকেশনের ভূমিকা সম্পর্কে লিখো। এটা আসলে পড়ানোর কিছু নাই ভাই, এই সবটা আসলে তোমরা একটু পড়ে নিলেই পারবা। মূলত এগুলো মুখস্থের টপিক আর কি, যে কি কি কারণে বিবর্তনে ট্রান্সলোকেশনের ভূমিকা আছে, অপরিসীম ভূমিকা, তোমরা এগুলো লিখতে পারো। তো আমি কি কি লিখবা তার পয়েন্ট গুলো এখানে 8টা পয়েন্টে সাজাই দিছি, তোমরা এখান থেকে বাছাই করে, যে আমি বড় বড় করে এখানে বিবরণ দিয়ে রাখছি, তোমরা এখান থেকে ছোট ছোট করে বাছাই করে যতটুকু দরকার ততটুকু করে 7টা বা 8টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, ওকে, পড়লেই দেখবা যেগুলো পারতেছে এগুলো মুখস্থের জিনিস ভাই, বোঝানোর কিছু নাই এখানে। ওকে, তো আমরা এটা একটু বাসায় পড়ে নিব, এবং পরে ক্লাস নোটটা করলে যে সময় করবো সেক্ষেত্রে এক্ষেত্রে 7টা বা 8টা টপিক ছোট ছোট আকারে 1 লাইনের করে 8টা টপিক আমরা লিখে ফেলার চেষ্টা করবো। পরীক্ষাতে চাইলে তোমরা আরো বড় করে দিতে পারো যদি বড় কোশ্চেন আসে। তবে আরেকটা ব্যাপার হচ্ছে, এটা বলে নেওয়া উচিত, শুরুর ক্লাসে মনে বলছিলাম, সাইটোজেনেটিক্সে কিন্তু আসলে তোমার খ বিভাগ আর গ বিভাগে পার্থক্য নাই। কারণ খ বিভাগেও যে পরিসরে কোশ্চেন আসে, গ বিভাগেও ওই পরিসরে কোশ্চেন আসে। কেমনে? গ বিভাগে যে 5টা কোশ্চেন লিখতে হয়, প্রত্যেকটা কোশ্চেনে 2টা করে কোশ্চেন সম্পৃক্ত থাকে, একটাতে 5 আরেকটাতে 5, টোটাল 10। তাহলে তুমি কি করবা, খতে 4 নাম্বার আর গতে তোমার এদিকে 5 নাম্বার, তাহলে তুমি কি করবা, কাছাকাছি, কিন্তু খুব বেশি যে বড় করে লিখতে হবে এরকম না, তোমার একটা কোশ্চেনের অন্তর্ভুক্তিতে 2টা কোশ্চেন লিখতে হবে। তাহলে একটাকে যদি অনেক বড় করে ফেলো তাহলে সেক্ষেত্রে সময় পাবা না লিখে। তাই সেক্ষেত্রে লক্ষ্য করবা যে কোশ্চেন গুলা স্ট্যান্ডার্ড একটা রেশিওতে রাখার জন্য, খুব ছোটও না খুব বড়ও না। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা সমাপ্ত করতেছি এখানে। তোমরা একটু নোটটা করে ফেলার চেষ্টা করি ইনশাল্লাহ। হ্যাঁ, আমি কিন্তু দেখতেছি তোমরা নোট কে কে করছো আর কে করছো না। যারা করছো, আমি আবারও বলতেছি, প্রত্যেকের নামে আমার স্মরণে আছে, কারণ প্রতিদিন তো পোস্ট গুলা সামনে আসে, তা আমি কিন্তু এখান থেকে বাছাই করতে পারবো খুব সহজেই। কেউ যদি আমার বলে যে ক্লাস নোট গুলা কে রেগুলার করছে, আমি বাছাই করতে পারবো ইনশাল্লাহ। তো এখন থেকে তোমরা শুরু করো ইনশাল্লাহ। আর
ক্লাস আজকে হয়তো বা আরো দুইটা বা তিনটা ক্লাস আসতে পারে। আমি একটু পরেই তোমাদের আবার অন্য একটা ক্লাসে বসতেছি। তো ভালো থাকি সবাই, আসসালামু আলাইকুম।